আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতেই জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, নিহতের সংখ্যা 60,000 ছাড়ালো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এই খবর জানিয়েছে। ইসরায়েল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। নিজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি সংঘর্ষ বন্ধে দুই দেশের মধ্যে চুক্তি হলে কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে থাইল্যান্ড। পরিস্থিতি এখনো অস্থির। সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক, এর নাম গাজা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDF 2025-এ এটি উন্মোচন করা হয়। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে 8.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির সতর্কতা জারি। ভারত পাকিস্তান সংঘাত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো হস্তক্ষেপ না থাকলে তবে লোকসভায় দাঁড়িয়ে স্পষ্ট বলুন ট্রাম্প মিথ্যাবাদী, মোদীকে রাহুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, নিহতের সংখ্যা 60,000 ছাড়ালো। 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসনের নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে মঙ্গলবার 60,034 টনে পৌঁছেছে। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এদিন আল জাজিরা এই খবর জানিয়েছে। এছাড়া চিকিৎসা সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে মঙ্গলবার ভোর থেকে অন্তত 62 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 19 জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, যদিও ত্রাণ সরবরাহের জন্য যুদ্ধের মধ্যে বিরতি দেওয়া হয়েছে। আল জাজিরার তারেক আবু আজম গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা থেকে জানিয়েছেন, স্থানীয়দের বর্ণনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী সোমবার রাতে ড্রোন, ট্যাঙ্ক ও বোমাসহ রোবট ব্যবহার করেছে, যা ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তাক্ত রাত। তিনি বলেন, এটি ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত হতে পারে, যদিও ইসরায়েলের এখনো হামলার উদ্দেশ্য স্পষ্ট করেনি। এই হামলার মধ্যেই গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে বলে সতর্ক করেছে বিশ্বের ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন IPC। তারা এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী গাজা উপত্যকার বেশিরভাগ এলাকায় খাদ্য গ্রহণের ক্ষেত্রে দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে এবং গাজা শহরের তীব্র অপুষ্টি ও সীমা ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অবিরাম সংঘাত, ব্যাপক স্থানচ্যুতি, মানবিক সহায়তায় চরম সীমাবদ্ধতা, স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় পরিষেবার সম্পূর্ণ ধসে পড়ার কারণে পরিস্থিতি ভয়াবহ ও প্রাণঘাতী মোড় নিয়েছে। ইসরায়েল যেসব শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ইসরায়েল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার নিজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শর্তগুলোর একটি হল, গাজায় সরবরাহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরায়েল সরকারকে। যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন স্টারমার। ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানের পদক্ষেপ না নিলে, যুদ্ধবিরতিতে না গেলে, পশ্চিম তীরে দখলদারি থামানোর বিষয়ে প্রতিশ্রুতি না দিলে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে এই স্বীকৃতি দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, স্টারমার আবারও জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলবে না। গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই গতকাল মন্ত্রিসভার বৈঠক ডাকেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী স্টারমার। এ বৈঠকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে স্টারমারের উপর চাপ ক্রমে বাড়ছিল। কয়েকদিন আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তার উদ্দেশ্যে চিঠি লেখেন যুক্তরাজ্যের 221 জন আইন প্রণেতা। তাদের মধ্যে স্টারমারের দল লেবার পার্টি আইন প্রণেতারাও ছিলেন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, পরিস্থিতি এখনো অস্থির। সম্প্রতি সংঘর্ষ বন্ধে দুই দেশের মধ্যে চুক্তি হলেও কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে থাইল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত থাইল্যান্ডের সিসাকে প্রদেশের সীমান্ত এলাকায় কম্বোডিয়ান সেনারা গুলি ও গ্রেনেড নিক্ষেপ করেছে। থাই সরকার এটিকে যুদ্ধবিরতি সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে, তবে কম্বোডিয়া এর আগেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। এই দুই দেশের মধ্যকার 800 কিলোমিটার দীর্ঘ
দীর্ঘ সীমান্তে 5 দিনের সংঘর্ষে কমপক্ষে 43 জন নিহত হয়েছে। থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের 15 জন সেনা ও 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া জানিয়েছে 8 জন বেসামরিক ও 5 জন সেনা নিহত হয়েছে। সংঘর্ষের পেছনে মূল কারণ সীমান্তের কিছু ধর্মীয় স্থাপনাকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ। 1907 সালে ফরাসি শাসনামলে তৈরি অস্পষ্ট সীমান্ত রেখা নিয়ে দুই দেশেই দাবি রয়েছে। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও রাতের প্রথম দিকে থাইল্যান্ড অভিযোগ করে কম্বোডিয়া আবার হামলা চালিয়েছে। যদিও বুধবার সকাল 8টা থেকে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। চুক্তির আওতায় সীমান্তে দুই দেশের কমান্ডারদের মধ্যে বৈঠক হয় এবং নতুন করে সেনা মোতায়েন না করার বিষয়ে একমত হয়। তবে থাইল্যান্ড সতর্ক করে বলেছে যুদ্ধবিরতি শুরুর সময়টি এখনো খুবই অস্থির ও সংবেদনশীল। সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক। সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক। এর নাম গাজাব। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এ এটি উন্মোচন করা হয়। 2000 পাউন্ড বা প্রায় 970 কেজি ওজনের বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা উন্নয়ন কেন্দ্র। এক সরকারি কর্মকর্তা জানান, বোমাটি প্রতি মিটারে 10.16টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত 3 মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি F-16 যুদ্ধ বিমান থেকে ফেলা যায়। তিনি আরো জানান, এর অ্যান্টি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নেপটু ঘোস্ট আধুনিকতম বাংকার বিধ্বংসী বোমা। এদিন কর্মকর্তারা আরো একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন, যার নাম নেপটু ঘোস্ট। এর ওজন 970 কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাংকার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বোমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনাগুলোর সুরক্ষিত কংক্রিট কাঠামো ভেদ করতে সক্ষম। কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি সাধারণ মিসাইল C-35 গ্রেড কংক্রিটে 2.4 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, যেখানে নেপটু 7 মিটার গভীর পর্যন্ত C-50 গ্রেড কংক্রিট ভেদ করতে পারে। রাশিয়ার 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার ভোরে 8.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পের পর 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামি ঢেউ উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানান, এটি এ অঞ্চলে সাম্প্রতিক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি কিন্ডারগার্টেন রয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ছিল অগভীর এবং কামচাটকার প্রধান শহর পেট্রোপাভলোভস্ক কামচাটস্কি থেকে প্রায় 125 কিলোমিটার দূরে এর উৎপত্তি। ভূমিকম্পের পর রাশিয়া, জাপান, তাইওয়ান এবং হাওয়াইয়ের উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানে কিছু এলাকায় 3 মিটার পর্যন্ত সুনামির সম্ভাবনার কথা জানিয়েছে। জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। রাশিয়ার শাখালিন অঞ্চলের গভর্নর সেভেরো কুরিলস্কো শহরের বাসিন্দাদের সরাসরি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কামচাটকা ও রাশিয়ার দূর পূর্বাঞ্চল প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এলাকায় অবস্থিত। অঞ্চলটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদীকরণের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটতে থাকে। যুদ্ধবিরতিতে কোনো হস্তক্ষেপ না থাকলে ট্রাম্পকে মিথ্যাবাদী বলুন মোদীকে রাহুল। কাশ্মীরের পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে 2 দিনের বিশেষ আলোচনা সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো হস্তক্ষেপ না মেনে থাকেন, তবে লোকসভায় দাঁড়িয়ে স্পষ্ট বলুন, ট্রাম্প মিথ্যাবাদী।